তিনি ছিলেন দরবেশ। এই দরবেশ সাহেবের দরবেশিপনায় এইবার আওয়ামী লীগ যখন প্রথম আসে 2009-এ আসার পরই এক বছরের মধ্যে শেয়ার মার্কেটের ৩৫ লক্ষ লোক রাস্তায় বসে গেল। উনি ছিলেন রাজনৈতিক একটা অসম্ভব প্রভাবশালী ব্যক্তি এবং সম্পদ লুণ্ঠনকারী। এই সম্পদ লুণ্ঠনকারী এফবিসিসিআই হইতে আরম্ভ করে সকল ব্যবসাগুলিকে তার কুক্ষিগত করে রাখতেন। আয়না ঘর তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে, লক্ষ লক্ষ মানুষ এফেক্টেড হয়েছে। মা বাবারা চিৎকার করে কান্না করতেছে, আমার সন্তান কোথায়, সন্তান কোথায়। অথচ উনি সেইগুলিকে ভিতরে ভিতরে উল্লাস করছেন, হাসি দিছেন, আর মুখে সেই কান্নার দৃশ্য দেখাইছেন। আনোয়ার হোসেন, আনোয়ার ভাই আপনার কাছে যেতে চাই। আপনারা ব্যবসায়ীরা আজকে একটি মতবিনিময় করেছেন। আপনাদের একজন ব্যবসায়ী নেতাকেও আজ আমরা দেখলাম তিনি আটক হয়েছেন, তাকে রিমান্ডেও নেওয়া হয়েছে। ব্যবসায়ীদের নেতৃত্বে তিনি ছিলেন বিভিন্ন সময়, বলা হতো যে তার ইশারায় সব কিছু হতো। আপনি কি মনে হয় সেই ব্যবস্থার পরিবর্তন হচ্ছে? বা ধন্যবাদ। আজকের এই আলোচনায় আমাদের সহ আলোচক, আমাদের পরিচিত দুইজন মানুষ, ওনারা বাবুল ভাই আগেই চমৎকার বলে গেছেন, আমাদের লোটন শিকদার ও ভালো বলেন। তো অ্যাকচুয়ালি যিনি আটক হয়েছেন তিনি তো বিশাল একটি খেতাব তার আছে। সেই খেতাবের মধ্যেই তার সকল কর্মকাণ্ড হিসাবে মানে বোঝা যায় তার অ্যাক্টিভিটিসটা কি। তিনি ছিলেন দরবেশ। এই দরবেশ সাহেবের দরবেশিপনায় এইবার আওয়ামী লীগ যখন প্রথম আসে 2009-এ আসার পরই এক বছরের মধ্যে শেয়ার মার্কেটের ৩৫ লক্ষ লোক রাস্তায় বসে গেল। এরা এমন অবস্থা হইল যে সেখানে বহুজন সুইসাইড করছে। তার কারণ কেউ, আমরা তখন দেখেছি যে যাদের সম্পূর্ণ টোটাল পুঁজি যাচ্ছিল তাই নিয়ে শেয়ার মার্কেটে ইনভেস্ট করছে। এরপরে অনেক ছেলেরা আছে, ইয়াং ছেলেরা, তারা সবে মাত্র ইউনিভার্সিটি থেকে বের হয়েছে বা অনেকের সেই রকম পুঁজি ছিল না, তারা তার বোনের গয়না বিক্রি করে তারপরে শেয়ার মার্কেটে ঢুকেছে। সেই বোনের সংসার ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। এরকম অনেক কিছুর ঘটনা ঘটছে, কিন্তু উনি নির্বিকার ছিলেন। ওনার দরকার ছিল টাকা, সম্পদের দরকার ছিল। আমি এফবিসিসিআই ডাইরেক্টর ছিলাম তখন। উনি ডাইরেক্ট এফবিসিসিআইতে আসলেন একবার। ওই যারা শেয়ার মার্কেটে আন্দোলন করেছে ওনাদের একটা কমিটি ছিল, সেই কমিটির লোকরা ডাকা হইল তাদেরকে এফবিসিসিআইতে। আমরা ওইখানে বসলাম। উনি দরবেশ সাহেব বললেন যে আমি 500 কোটি টাকা দিব এই শেয়ার মার্কেটে আবার চাঙ্গা করতে। কিন্তু আমরা জানি যে ওনার এই সমস্ত কথাগুলি কমিটমেন্ট, শুধু কমিটমেন্টই, এরা কখনো বাস্তবায়ন হয় না। তো সেইটাকে যখন উনি প্রেস কনফারেন্স করতে চাইলেন আমাদেরকে নিয়ে, আমরা তখন কপি করলাম যে এই অবস্থায় মনে হয় না যে আমাদের প্রেস কনফারেন্সে অ্যাটেন্ড করা উচিত। কারণ হলো উনি 2 দিন পরে উনি তো ধরা ছোঁয়ার বাইরে থাকবেন, উনাকে টাচ করতে পারবেন না। উনি সিকিউরিটি নিয়ে চলেন। উনি অনেক বসে আছে এক মহেন্দ্র রায় মহোচ্চগিরি শিখরে, প্রায় এমন মহোচ্চগিরি মানে পর্বতের শিখরে উনি বসে আছেন। কিন্তু আমাদেরকে তখন সিনিয়ে নিয়ে আসবে যে আপনারা তো ওনার সহযোগী, আপনারা বলছিলেন কেন আপনারা দিবেন না। এই রকম শুধু এই ঘটনা না, প্রত্যেকটা বিষয়ে ওনার টেলিফোন, যেখানে ফোন আলাপও ভাইরাল হয়ে গেছে, লিক হয়েছে, সেইখানে উনি বলছেন এই যে ওনার যে আজকের পার্টনার, যে যাকে সহ আটক হইলেন, ওনার সাথে কথা হয়েছে, ওনাকে বলেছে ওই একটা কাজ, এটা তো জয়ের কাজ, এইরকম একটা আলাপ আলোচনা হয়েছে। তো এইরকমভাবে উনি ছিলেন এই পতিত সরকারের একজন ট্রেজারার। কয়েকজন ট্রেজারার আছে, তার ভিতরে অন্যতম উনি একজন। উনি ছিলেন রাজনৈতিক একটা অসম্ভব প্রভাবশালী ব্যক্তি এবং সম্পদ লুণ্ঠনকারী। এই সম্পদ লুণ্ঠনকারী এফবিসিসিআই হইতে আরম্ভ করে সকল ব্যবসাগুলিকে তার কুক্ষিগত করে রাখতেন। সেইখানে এফবিসিসিআই হইতে আরম্ভ করে বিভিন্ন ট্রেড অর্গানাইজেশনে কোথাও কোনো ইলেকশন দিতেন না। ওনার ইশারায় বলতেন যে এই হবে, এইভাবে হবে, দরকার নেই কোনো ইলেকশন। উনি যখন এমপি ইলেকশন করেন 2018-তে, ওনার এলাকা সেই যে দুহার আর নবাবগঞ্জ, সেইখানে এফবিসিসিআইয়ের ফুল টিম, যত নেতা আছেন তাদেরকে সব নিয়ে গেলেন। আমাদেরকে চাপ দেওয়া হলেন, কিন্তু আমরা এড়িয়ে গেলাম।
কিন্তু ওইখানে বড় বড় যারা আছেন তারা ওইখানে গেলেন, তাদেরকে বলা হইল যে আমি করব, তারা অকাতরে টাকা ঢেলে দিলেন ওনার জন্য। তো এইরকম অনেক অনেক কাজগুলি উনি করেছেন, যেইগুলিকে ব্যাংকে দেখেন, ব্যাংকের কথা বললাম, ব্যাংকে থেকে উনি এমন অনেক ব্যাংক আছে গভর্নমেন্ট ব্যাংক যারা একেবারে শেষ হয়ে গেছে ব্যাংকগুলি, শুধু উনার সিলেক্টেড ডাইরেক্টরদের জন্য। এমন এমন জনদেরকে ডাইরেক্টর হিসাবে নির্বাচিত করেছেন যারা কোনো ব্যবসা ছিল না, যারা এক এলাকা থেকে অন্য এলাকা যেত, হেঁটে যেত, রিক্সায় উঠতো না। এই তারা ওইখানে ডাইরেক্টর হবার পরে উনি যে সমস্ত লোনগুলি নিয়েছেন সেগুলি শত শত কোটি টাকা ইন্টারেস্ট মাফ করে দিয়েছেন, রিশিডিউল করে দিয়েছেন। তো আপনার যদি 1000 কোটি টাকা টোটালি তার ইন্টারেস্ট মাপ হয় কয়েকটা ব্যাংকের, তাহলে সেখানে 50 কোটি টাকা 100 কোটি টাকা দেওয়াটা কোনো সমস্যা না। এই অলিগারগুলি সৃষ্টি করেছিলেন, সেইগুলি তাকে ওইভাবে রিশিডিউল করে দিতেন। আর এরা হয়ে গেলেন তখন দেশে বিদেশে, অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গাতে, কানাডাতে বাড়ি সারি করলেন। ওনার টোটালি এইরকমই ছিল। তো যার জন্য আজকে আমরা যে ব্যবসায়িক সম্মেলন করলাম সোনারগাঁ হোটেলে, সেইখানে পুরনো অনেক ব্যবসায়ী নেতা, স্পেশালি এবিসিসিআর প্রেসিডেন্ট, এক্স প্রেসিডেন্ট এবং ডাইরেক্টর হতে আরম্ভ করে অনেকেই ছিলেন। সেইখানে বিরাট একটা দাবি তুলেছে যে লাস্ট 15 ইয়ার্স আমরা কোনো কথা বলতে পারি নাই, ইলেকশনে আমাদের যাইতে দেওয়া হইতো না, ইলেকশন ছাড়া সেইখানে কমিটি হয়ে যেত, এবং ঘুরতেন হলো প্রধানমন্ত্রী এবং সালমান এফ রহমানের কাছে যে কে হবেন প্রেসিডেন্ট, আগে আমরা ওইখানে ক্লিয়ারেন্সটা নিই, তারপর ইলেকশন। উনি ক্লিয়ারেন্সটা দিতেন প্রধানমন্ত্রীর কাছ থেকে, সাবেক প্রধানমন্ত্রীর কাছ থেকে, তিনি হয়ে যেতেন প্রেসিডেন্ট। এবং তার চাটুকারিতা এইরকম ছিল, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানবী ইনি হলেন, মানে লেট যে প্রাইম মিনিস্টার, উনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ, ওনার বিকল্প নাই। উনি যা বলতেন, যা করতেন, সেটা যেন এই দেশের মানুষের জন্য একটা বিশাল স্বপ্নে আমরা পেয়েছি। তিনি ছিলেন গণতন্ত্রের মানুষকন্যা, এইগুলি বলতেন। আর দেশের মানুষ জানতো তিনি একজন অসম্ভব ভয়ঙ্করী একজন মাফিয়া লেডি, যে মানুষ খুন করা, ব্যবসা বাণিজ্য লুট করা, প্রত্যেকটা জায়গায় জায়গায় মানুষগুলিকে প্রচণ্ড রকম চাপে রাখা, কেউ মন খুলে কোনো কথা বলতে পারতেন না, এই রকম ব্যবসা বাণিজ্যকে কলাপস করে দিয়েছিলেন। আপনি জানেন জাহিদ ভাই এবং আমাদের সহ আলোচকরা জানেন, পৃথিবীর একটা দেশ দেখাতে পারবেন না যেই দেশে উন্নতির পিছনে ব্যবসা বাণিজ্যের অবদান নাই। আজকে যা বিজ্ঞান আবিষ্কার করে, আপনাকে বলি, আজকে যা বিজ্ঞান আবিষ্কার করে সেইটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব থাকে ব্যবসায়ীদের। তারা সেইগুলিকে প্রোডাক্ট করে, তার হাতে হাতে পৌঁছে দেয়, সেখানে কর্মসংস্থান বাড়ে, এইরকমভাবে জব ক্রিয়েট হয়। আর আমাদের দেশে দেখেন কোটা আন্দোলন হইল, কোনো জব ক্রিয়েট হয় না। সেইখানে কারা হয়, যেগুলি ইনভ্যালিড লোকগুলি, যাদের কোনোদিনই কোনো কাজ করা সম্ভব না, সেইগুলি করা হয়। আপনি জানেন যে প্রশ্নপত্র ফাঁস করে দিয়ে মেডিকেলের চান্স পাইছে, প্রশ্নপত্র ফাঁস করে দিয়ে আপনার সে বিশেষ ক্যাডারে চাকরি, বিশেষ ক্যাডারে চাকরি পেয়েছে। এখন এরা কি করবেন? এমনি কিছু অনেক গল্প শোনা যায় যে জাল পাসপোর্ট দিয়ে, একেবারে ফেক পাসপোর্ট দিয়ে তারা নিতেন এবং তাদেরই লোকজনগুলিকে এইভাবে দিতেন, প্রশ্নগুলিকে আউট করে দিতেন এবং ওরা ওইখানে বসে থাকতেন। আপনি একটা অফিসে পাবেন না, সরকারি অফিসে, যেইখানে সাধারণ মানুষের সাথে ভালো ব্যবহার করত। তারা প্রচণ্ড সেই যে ছাত্রলীগদের মতোই তারা ভয়ঙ্কর রকমের ভাবে মানুষের সাথে আচরণ করত। আপনি পাসপোর্ট অফিসে, যে কোনো ভদ্রলোক বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট অফিসে যেতে হয়, আপনি যে দেখেন, আমি নিজে দেখেছি যে পাসপোর্ট অফিসের যেই সমস্ত ছেলেগুলি আছে ছাত্রলীগের ছেলেপেলেরা, সেইখানে তারা কি খারাপ ব্যবহার করেন, কোনো কথা তারা শুনতে চায় না। পরিচয় যখন দেই যে একটা ভালো পরিচয় আছে, সেইগুলি যখন দিতে চাই যে না, তারা অন্তত এটুকু বলুক যে না আপনার এটা দরকার, আমরা আপনাকে কপারেশন করব, সেইগুলিও তারা করেন না। উল্টো দিকে তারা বলেন যে আপনি ওই দিকে চলে যান, এইরকম ভাবে টাকা না দিলে কোথাও কাজ হবে না। তো এই যে প্রত্যেকটা জায়গায় দেখেন দুর্নীতি, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। যেই পুলিশ বাহিনী দিয়ে একটা রাষ্ট্র চলে, সবচেয়ে সুন্দর ব্যবস্থা তৈরি করা হয়, সেই পুলিশ বাহিনীকে ভয়ঙ্কর তৈরি করে ফেলেছিলেন। তারা কিল করতো, শুধু কিল করতো। আয়না ঘর তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে, লক্ষ লক্ষ মানুষ যেইখানে আপনার এফেক্টেড হয়েছে, মা বাবারা চিৎকার করে কান্না করতেছে আমার সন্তান কোথায়, সন্তান কোথায়। অথচ উনি সেইগুলিকে ভিতরে ভিতরে উল্লাস করছেন, হাসি দিছেন, আর মুখে সেই
কান্নার দৃশ্য দেখাইছেন, এটাও একটা খুব খারাপ নজির, খুব খারাপ ব্যবহার। অনেক মানুষ যার জন্য এই যে বিস্ফোরণ ঘটছে, যেটা আমি এর আগে বলছি নিউক্লিয়ার বিস্ফোরণ, সেই বিস্ফোরণটা ঘটে গেছিল এই সময়। এই সমস্ত মানুষের ভিতরে প্রচণ্ড ক্ষোভ থেকে এইগুলি আসছিল।